জুমার নামাজ শেষে সবাই সরু পথ ধরে বাড়ি ফিরছে। রাফিদ, মীর ও আহির সবাই এক পোশাকে, পাঞ্জাবি। সকলের মাথায় সাদা টুপি, কিন্তু আহিরের মাথায় একটা রুমাল বাঁধা, সাদা রঙের রুমাল। আহিরকে এরকম সাজে দেখে মায়া তখন বলেছিল, আপনাকেও খুব সুন্দর সুদর্শন লাগছে, একদম আমার রাফিদ ভাইয়ার মতো। আহির প্রতিক্রিয়ায় শুধু মায়ার মাথায় হাত রেখে বলেছিল, দুষ্টু মেয়ে একটা, তুমিও কিন্তু ভারী মিষ্টি, একদম আমার ছোট্ট বোনের মতো। মায়া হেসেছিল। মীর পথে আসতে আসতে বলল, আজ শুক্রবার, দোয়া কবুলের দিন, যাই মায়ের কবরটিতে জিয়ারত করে আসি। রাফিদ এবং আহির তার রেশ টেনে বলল, আমরাও যাব, বলে তিনজন জমিদারের পারিবারিক কবরস্থানের দিকে হাঁটল। কবরস্থানের ভেতরে জুতা খুলে তিনজনেই প্রবেশ করে। মীর সহ সকলেই কবর জিয়ারত করে। মীরের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। এটাই কি প্রকৃতির নিয়ম? মানুষ তার স্মৃতি রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। কেন দুনিয়ার সময়টা আর একটু দীর্ঘ হয় না? প্রশ্নটা যেন মীরের মনে ঘুরপাক খাচ্ছিল। জিয়ারত শেষে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথের দুই ধারে ধান ক্ষেত, ধানের ঝিরিঝিরি শব্দ ভেসে আসছে, কিন্তু ধান পেকে হলদে ভাব হয়ে গেছে। কিছু পাখিরা দল বেঁধে উড়ছে। পাড়ার ছেলেরা দৌড়ে দৌড়ে খেলা করছে। আহির এবং মীরের কাছে প্রতিটি দৃশ্যই যেন মুগ্ধকর মনে হলো। মীর বলল, ইচ্ছে করছে সারাটা জীবন এখানেই থেকে যাই। রাফিদ মীরের রেশ টেনে বলল, তোকে এখানে থাকতে তো কেউ বারণ করেনি, থেকে যা। মীর হেসে জবাব দিল, ইদানিং মনে হচ্ছে সময়টা ঘনিয়ে এসেছে, আলিমনগর নয়, দুনিয়া থেকেই চলে যেতে পারি, বলে মৃদু হাসে। কিন্তু রাফিদের কাছে বাক্যটি ভালো লাগেনি। আহির মীরের দিকে তাকিয়ে বলল, আমরা বন্ধু, আমাদের বন্ধুত্বের পথ চলা সবে শুরু হয়েছে। একসাথে আমরা অনেক পথ চলবো, অনেক ইচ্ছা আছে, আর তুই এসব বলছিস? মীর বলল, তোদের দেখছি রসিকতা করেও কোনো কথা বলা যাবে না। কথা বলতে বলতে তারা বাড়িতে পৌঁছে যায়। আমজাদ চৌধুরী বেশ উদ্ভ্রান্ত হয়ে বসে আছে বৈঠকখানায়, তার সাথে থমাস শন। রাফিদ ও আহির এসেও তাদের সাথে যোগদান করলো। আহির যেন একটু সময় পেল আমজাদকে কিছু জিজ্ঞাসাবাদ করার। আমজাদও কদিন ধরে মিলনের বিষয়টা নিয়ে চিন্তিত। আহির ও রাফিদ তাদের সাথে আলাপ আলোচনায় মশগুল হলো, কিন্তু মীর সেখান থেকে চলে যায়। সিঁড়ি বেয়ে দোতলার দিকে উঠতেই সামনে পড়ে মায়া। মায়া আজ শাড়ি পরেছে, আকাশি রঙের শাড়ি, সাথে চুলগুলো খোলা রেখেছে, কপালে ছোট্ট একটা টিপ। মুখোশটি বেশ উজ্জ্বল দেখালো। মীর চোখ তুলে তাকায় মায়ার দিকে। দুজনও মুখোমুখি। মীর মলিন কণ্ঠে সাথে রসিকতা টেনে বলল, রূপসীর রূপ যে মাশাআল্লাহ, দেখলেই বলতে ইচ্ছে করে সুবহানাল্লাহ। মশকরা করছেন? আল্লাহর সৃষ্টি নিয়ে কেউ মশকরা করে পাপ হয়। আপনি তো মেয়েদের মন নিয়ে রং তামাশা করেন, তাতে পাপ হয় না? মোটেই না, আমি কখনো একাধিক মেয়েদের মন নিয়ে খেলা করিনি। সত্যি কথা বলতে আমার জীবনে আমি 5 জন নারীর সাথে কথা বলেছি। মায়া শান্ত স্বরে বলল, হিসেব আছে দেখছি। বরাবরই আমি হিসেবে পাকা। তা 5 জন নারীর মধ্যে তারা কারা? মীর বলল, একজন আমার মা, একজন ছোট মা, একজন দাদি, আর একজন তুমি। মায়া ভ্রু কুঞ্চিত করলো। 4 জন হলো। 5 নাম্বার কে? মীর বেশ উৎফুল্ল হলো। এরপর নিমিষেই আবার নীরব হয়ে বলল, আছে একজন, তবে তার নাম এখনই বলা যাবে না, সময় হলে ঠিক জানতে পারবে। মায়া মনে মনে নিশ্চিত হলো 5 নাম্বার মেয়েটি নিশ্চয়ই মোহিনী, কিন্তু শব্দের প্রকাশ করল না। তার ভেতরটা কিঞ্চিত কেঁপে উঠল। নিজের প্রিয় মানুষটির মুখে তার প্রিয় মানুষের কথা শোনা যেন ছুরির মতো হৃদয়ে গাঁথে। মায়াকে চুপ দেখে মীর বলল, কি হলো, চুপ করে আছো কেন? মায়া এবার ক্ষিপ্ত হয়ে বলল, সে কৈফিয়ত আপনাকে দিতে হবে, সরুন সামনে থেকে। মীর বলল, সামনে থেকে সরবো কেন, পাশেই তো জায়গা আছে, ওখান থেকে যাও, দেখো আবার পড়ে যেও না কিন্তু। তাহলে ধরার জন্য তোমার স্বামী কিন্তু এখনো আসেনি। মায়া রাগে গজগজ করতে করতে বলল, আমি পড়ে গেলে সামলে নিতে পারবো। পারবে না রূপসী। মীর কথা শেষ করে থামতেই মায়া পাশ কেটে যেতে চাইল। তখনই পা পিছলে মায়া পড়ে যেতেই মীর ধরে ফেলল। মায়া বিমোহিত হয়ে উঠল। মীর মায়াকে সোজা করে
দাঁড় করিয়ে মোহময় কণ্ঠে বলল, বললাম না নিজেকে সামলে নিতে পারবে না। মায়া দৃষ্টি এলোমেলো করে বৈঠকখানার দিকে দেখল। সবাই যে যার মতো কথা বলছে, তাদের দিকে কেউ ঘুরেও তাকায়নি। মায়া ভেবেছিল সবাই হয়তো তাকে আর মীরকে বিব্রতকর অবস্থায় দেখেছে, কিন্তু কেউ দেখেনি। এটা কি করে সম্ভব? কারোর নজর এদিকে আসলো না, নাকি তারা দেখেও না দেখার ভান করছে? মায়ার মনে হলো তারা অদৃশ্য একটা দেওয়ালের মাঝে, যেখানে তাকে কেউ বিব্রত অবস্থায় দেখে না, অথচ তার ধারণা সবাই দেখে। কিন্তু কোনো এক কারণে সবাই চুপ থাকে। এর কোনো ব্যাখ্যা সে পেল না। আহির তার হাতের পট্টি খুলে ফেলেছে। যন্ত্রণা নেই এখন আর। তাকে বের হতে হবে সত্যের সন্ধানে। মিলনকে কারা হত্যা করেছে এর সত্যটা তাকে বের করতে হবে। সন্দেহের চোখে প্রথমেই আমজাদ এবং তার বাড়ির সকলে। রাফিদকেও সন্দেহ করছে আহির, তবে এখনো পর্যন্ত উপযুক্ত কোনো তথ্য সে পায়নি। বিকেলের দিকে সে অশ্ব নিয়ে আলিমনগরের আনাচে কানাচে চলে যায়। সবকিছু বেশ তাৎপর্যপূর্ণভাবে দেখেছে। সংবিধানের ভাষায় বহু বিখ্যাত একটি উক্তি আছে, অপরাধী যতই চালাক হোক না কেন, অপরাধ সে প্রমাণ সে রেখেই যায়। সেই প্রমাণের খোঁজেই যেন আহির। শীতের সময় দিনের গতিটা যেন ক্ষুদ্রতম হয়। এই সকাল শুরু হলো তো এই শেষ। সূর্য হেলে পড়েছে পশ্চিমে। আহির ফেডোরার আড়াল থেকে পশ্চিমে দেখল সূর্য বিদায় নিচ্ছে। আকাশের আড়ালে লুকিয়ে যাচ্ছে যেমন সত্য লুকিয়ে যায় মিথ্যের আড়ালে। অশ্বের লাগাম টেনে জমিদারের তাঁতশালার একদিকে গেল। সবাই বাড়িতে চলে যাচ্ছে, ছুটি হয়েছে মাত্রই। আহির পুনরায় অশ্বের লাগাম টানল। অশ্ব ছুটছে অজানা পথে। তখন আহিরের সামনে একটি গাড়ি এসে থামে। তারই গাড়ি। গাড়ি থেকে নেমে আসে তার সহকারী অরুণ। স্যার, আমি একটা তাজা খবর নিয়ে এসেছি। কি খবর শুনি? মিলনের লাশ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছিল তো, রিপোর্ট এসেছে। কি এসেছে রিপোর্টে? আমরা যখন ওর লাশ পাই তখন ওর মুখটাই থেতলে ছিল, ভালোভাবে দেখতে পারিনি। রিপোর্ট এসেছে ওর চোখ দুটো উঠিয়ে ফেলা হয়েছে। কি বলছো? আহির স্তব্ধ। কেসটি আরো জটিল হয়ে গেল। হ্যাঁ স্যার। আহির আর কিছু বলল না। গভীর রাত, একটা মেয়ের চিৎকার, বন্ধ গুদাম ঘর। পরের দিন সকালে একজন ছেলের নিথর দেহ পাওয়া যায়। আহির এর আগেও অনেক কেস সমাধান করেছে, মার্ডার কেস, তবে মিলনের মার্ডারটি বেশ আশ্চর্যজনক। চোখ উঠিয়ে নেওয়া হয়েছে। অরুণ বলল, স্যার, মিলনের চোখ সাথেই ছিল। এই বললে সাথে ছিল না, এখন বলছো সাথে ছিল। স্যার, আমি বলতে চাইছি চোখ তুলে নিয়েছিল ঠিক, কিন্তু যেদিন ওর লাশ পাওয়া যায় লাশের পাশেই পড়েছিল। গ্রামের দারোগা তাই বলেছে। অরুণ চলে যায়। সন্ধ্যা ঘনিয়ে আসছে। আহির একটা টং দোকানে বসে চা চাইল দোকানির কাছে। ততক্ষণে সে একটা নোটবুক বের করলো, কিছু লিখলো, যেন হিসেব মেলাচ্ছে। আহির তখন মনে হলো তাকে কেউ অনুসরণ করছে। ঘুরে তাকালো চারপাশে। হেলে পড়া সূর্যের দিক ঘুরে একজন দাঁড়িয়ে আছে বেশ কিছুটা দূরে। তার দৃষ্টি আহিরের দিকে। বেশ মোটা তাজা একজন লোক, সাথে একটি অশ্ব। আহির বিস্ময়কর হয়ে গেল। নিশ্চয় ইনি সাধারণ কেউ নন। গ্রামের সাধারণ মানুষের কাছে অশ্ব থাকাটা অসম্ভব, এবং নেই। তবে উনি কে? আহির চায়ে চুমুক দিল, নোটবুক পকেটে রাখলো, চা অর্ধেক পান করলো, বাকিটা ফেলে দেয়। দোকানির পাওনা পরিশোধ করলো, এরপর সেখান থেকে বের হয়। অনুসরণ করা লোকটি তার অশ্বে চেপে বসলো, সাথে তিল ফলক। আহিরকে লক্ষ্য করে একটা তীর ছুঁড়ে। তীরটা এসে মাটিতে বিদ্ধ হয়। আহির তীরটার কাছে গেল। তীরটির সাথে একটা চিরকুট। সে খুলে দেখলো তাতে লেখা, নিশিরপুর কবরস্থানে আসো। আমাকে অনুসরণ করে সোজা চলে আসো। লোকটির দিকে ঘুরে তাকালো, লোকটি গায়েব। আহির হকচকিয়ে গেল। এরপর সে তড়িঘড়ি করে অশ্বের পৃষ্ঠায় চেপে বসে। তার সামনের দিকের পথে যেতে থাকে। নিশ্চয়ই লোকটি এই পথে গেছে। অজানা পথ, চারিপাশে শুধু গাছপালা, বাড়িঘরও নেই, শুনশান। বেশ কিছু দূর যাওয়ার পর আহির থামলো। তার সামনে একটা কবরস্থান। নির্জন নিহারিকা জায়গাটা, এতটাই নিস্তব্ধ যে নিজের হৃদয়ের
ধুকধুক শব্দ নিজের কানে এসে বিঁধছে। আহির চোখ তুলে তাকায় চারিদিকে, কোথাও লোকটির ছায়া নেই যে অশ্ব থেকে নেমে হেঁটে সামনে গেল। চারিদিকে কবর, কবরগুলো লতাপাতায় পেঁচিয়ে গেছে। সামনে যেতেই আহিরের সামনে পড়ল সেই অচেনা লোকটি, মাথায় পাগড়ি, তবে মুখ খোলা, শ্যামবর্ণ গায়ের রং। বৃদ্ধা হবে লোকটি, তবে বয়স আন্দাজ করা গেল না। লোকটার হাতে একটা মশাল। আহির জিজ্ঞেস করলো, আপনি কে আর এখানে কেন? আমাকে আসতে বলেছেন। লোকটি নিরুত্তর। আহির বিরক্ত স্বরে আবার জিজ্ঞেস করলো, কি হলো, জবাব দিচ্ছেন না কেন? লোকটি তখন গম্ভীর মুখে বলল, এসো আমার সাথে, বলে একটি কবরের দিকে গেল। দাঁড়ালো কবরটির নিকট। আহির বিমোহিত হলো। কার কবর? রশিদ তালুকদারের। কে উনি, আর আমাকেই বা এসব কেন বলছেন? লোকটি বলল, এখানে রশিদ তালুকদারের কবর, এবং উনার বংশের অনেকেরই কবর। তো আমার প্রশ্ন হলো, তার কন্যা ফারদিন কোথায়, তার হবু স্বামী কোথায়? তাদের খোঁজ আজও কেন পাওয়া যায়নি? আহির অবাক হলো। সেসব আমি কি করে জানবো? তুমি জানো না, তবে তোমাকে খুঁজে বের করতে হবে। আহির এবার বিরক্ত হলো। অদ্ভুত, এদের সম্পর্কে তো আমি কিছুই জানি না, খোঁজ কিভাবে করব? এদের সম্পর্কে জানতে হলে তোমাকে দ্য সাইলেন্ট ম্যানর বইটি পড়তে হবে। ওই বইটিতে সব আছে। দেরি করো না, যাও বইটি পড়ো আর এদের খুঁজে বের করো। আহির কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, বইটি তো অনেক আগের, তখনকার কেউই তো বেঁচে নেই। সেটা আমিও জানি, কেউ বেঁচে নেই। বেঁচে না থাক, লাশ তো থাকবে। আমার লাশই চাই। আপনি তা দিয়ে কি করবেন? সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল দেব। আগামীকাল দিঘির পাড়ে তোমার জন্য অপেক্ষা করব, আর আজ রাতের মধ্যে বইটি পড়ো, বলে লোকটি আহিরের হাতের মশালটি ধরিয়ে দিয়ে চলে যায়। আহির ঘন্টা দুয়েক পর জমিদার বাড়িতে পৌঁছে যায়। ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে বারান্দায় বসে পড়ে। পাশেই একটা টেবিলের ওপর দ্য সাইলেন্ট ম্যানর বইটি রাখা। আহিরের দৃষ্টি গেল সেদিকে। বইটি হাতে নিল। তার ঘরের দরজা খোলা ছিল। মীর ও রাফিদ উপস্থিত হলো তার ঘরে। তারাও চেয়ার টেনে বসে। মীর বলল, তুই বইটি পড়বি নাকি? আহির নিচু স্বরে বলল, পড়ে দেখি কি আছে এতে। শব্দ করে পড়, আমরাও শুনি, বলল রাফিদ। আহির বইটির প্রথম পাতা উল্টিয়ে দেখল। প্রথম পৃষ্ঠা ফাঁকা, উৎসর্গ বলতে কিছুই নেই। এরপর দ্বিতীয় পৃষ্ঠা উল্টালো। সেখান থেকেই লেখা শুরু। আহির পড়া শুরু করলো। 1970 সাল। আকাশ এখনো পুরোপুরি জেগে ওঠেনি। কুয়াশার আস্ত চাদরে ঢাকা ছিল আলিমনগর গ্রামের দিগন্ত। পূব দিকের গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো উকি দিচ্ছে। গ্রামের মানুষজন জেগে উঠছে ধীরে ধীরে। কুয়াশার ভেতর দিয়ে দেখা যায় এক বিশাল জমিদার বাড়ি। এরশাদ তালুকদার এর পূর্বপুরুষদের গড়া বাড়িটি। দোতলার বড় বারান্দা থেকে নিচে তাকিয়ে আছেন জমিদার রশিদ তালুকদার। মাথায় সাদা পাগড়ি, পরনে হালকা ক্রিম রঙের ধুতি পাঞ্জাবি, হাতে রূপার ছড়ি। বয়স এখন 55, কিন্তু চেহারায় বয়সের ক্লান্তি নয়, বরং রাজকীয় গাম্ভীর্য। তার চোখে এক ধরনের হিসেবি দৃষ্টি, যেন প্রতিটি জিনিসের দাম জানেন, এমনকি মানুষেরও। উঠোনে ব্যস্ততা তখন চরমে। দাসীরা গামছা হাতে জল টানছে, রাঁধুনি গরম দুধ বসাচ্ছেন, আর একপাশে গৃহপরিচালক নাসির কাজের ফরমাইশ নিচ্ছেন। তালুকদারের 4 ছেলে। রায়ান তালুকদার বড় ছেলে, কঠিন স্বভাবের, বাবার মতোই গম্ভীর। তার কণ্ঠে আদেশ থাকে, কিন্তু সেই আদেশে যুক্তি থাকে না, থাকে কর্তৃত্ব। মেজে ছেলে আরিফ তালুকদার, হিসেবি মন, কিন্তু মনটা নরম। জমির খাতা খতিয়ান হাতে নিয়েই বসে থাকেন প্রায়। আদিব তালুকদার সেজো ছেলে, আগুনের মতো, নিজের কথা বলতে গিয়ে কখনো থেমে থাকে না। গ্রামীণ মানুষের পাশে থাকতে চাই, বাবার চোখে যেটা বড় অপরাধ। সায়েম তালুকদার ছোট ছেলে, সদ্য যৌবনে পা দিয়েছে, মিষ্টি হাসি, চঞ্চল স্বভাব। বড় ভাইদের ছায়ায় থেকে নিজের দুনিয়া সাজাতে জানে। আর তাদের একমাত্র বোন ফারদিনা এই বাড়ির রোশনাই। লালচে গোলাপি জামদানি পরে সে জানালার পাশে দাঁড়িয়ে আছে। গত সপ্তাহখানেক হয় 21 বছরে পা ফেলেছে।
পূবের আলো পড়েছে তার মুখে, মনে হয় যেন সকালের সূর্যটা তারই জন্য ওঠে প্রতিদিন। এই সকালটা অন্য দিনের মতো নয়। বাড়ির ভেতর একটা অস্থিরতা ঘুরছে। খবর এসেছে আজ রাজস্ব পরিদর্শক আসবে জমিদারি খাজনা দেখতে। গত বছর খরায় ফসল নষ্ট হয়েছে, অনেক গ্রামবাসী খাজনা দিতে পারেনি। এই নিয়ে তালুকদারের মন ভারী। তালুকদার নিচে নামে। রায়ান নিচে এসে বাবাকে সালাম করলো। রশিদ বললেন, আজ খবর নিও সবার, কে কতটুকু বকেয়া রেখেছে। আরিফ মাথা নাড়ল, কিন্তু আদিব চুপ করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর নিচু গলায় বলল, আব্বা, গ্রামবাসীরা তো এবছর খুব কষ্টে আছে, অনেকের ঘরে চাল নেই। একটু সময় দিলে ক্ষতি হবে না। রশিদ মুখ তুলে তাকালেন, তার দৃষ্টি যেন তলোয়ার। রাজত্বে দয়া দেখালে রাজ্য টেকে না আদিব। যারা খাজনা দিতে পারে না তারা জমি রাখবে কেন? আদিব আর কিছু বলল না। সে জানতো বাবার সামনে কথা বাড়ানো মানে অগ্নিতে ঘি ঢালা। তবুও ভিতরে ভিতরে কিছু একটা জ্বলে উঠছিল তার মধ্যে। সেই সময় ফারদিনা ধীরে ধীরে এসে দাঁড়ালো, চোখে কৌতূহল আর মায়া। সে বলল, আব্বা, ওরা তো মানুষ, খাজনা দিতে না পারলে একটু ক্ষমা করতে পারো না? রশিদ মেয়ের দিকে তাকালেন একটু কোমল চোখে, তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। জমিদারি শুধু রাজত্ব না, দায়িত্বও। রাজস্ব না দিলে আমার নিজেরই শাস্তি হবে। এই রাজনীতি তুই বুঝবি না। ফারদিনা চুপ হয়ে গেল। তবুও তার চোখে একটা প্রশ্ন রয়ে গেল, মানুষের প্রতি দয়া কি তবে অপরাধ? উঠোনে সায়েম ছোট ভাইয়ের সঙ্গে হাসতে হাসতে এলো। সায়েম আদিবকে লক্ষ্য করে বলল, আদিব ভাই, তুমি আবার খাজনা নিয়ে ভাবছো? তুমি এসব না ভাবলে গ্রামের বিচারক হয়ে যেতে এতদিনে। সবাই হেসে উঠল, কিন্তু আদিবের মুখে হাসি ফুটল না। দূর থেকে শিঙা বাজলো, দরবারে বসার সংকেত। দাসরা ছুটে এসে মঞ্চ সাজাতে লাগলো, চেয়ার টেবিল পিঁড়ি, আর একপাশে জল ভরা কলস। দরবার বসলো পুরনো আম গাছের তলায়। গ্রামের কয়েকজন বৃদ্ধ এসে দাঁড়ালো, হাতে টাকা পয়সা আর চালের বস্তা। তাদের মুখে ভয়, চোখে আশা। প্রথমে এলো বুড়ো মজিদ মিয়া, পা কাঁপছে, হাতে 2 মণ চাল। সাহেব, এটুকুই পারলাম আনতে, আর কিছু বাকি নাই ঘরে। রশিদ ছড়ি ঠুকে বললেন, চাল কম, নিয়মে চলতে হবে। তার যেন বরাবরই কড়া হিসেব। আদিব এগিয়ে এলো, আব্বা, মজিদ মিয়া একা থাকে, ওর পুত্র মারা গেছে গত বছর, বাকি চালটা মাফ করে দিন। সবাই চুপ। বাতাস ভারী হয়ে গেল। রশিদ কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, ঠিক আছে, ওর এই বছরের খাজনা অর্ধেক মাপ। মজিদ চোখে জল নিয়ে বলল, আল্লাহ আপনাকে সুখে রাখুক তালুকদার সাহেব। আদিবের মুখে হালকা হাসি ফুটল। ফারদিনা বারান্দা থেকে দেখছিল দৃশ্যটা, তার চোখে এক অদ্ভুত তৃপ্তি। দরবার শেষে বিকেলের দিকে সূর্য ডুবে যাচ্ছিল, বাড়ির ছায়া লম্বা হচ্ছিল মাঠে। ফারদিনা বাগানে বসে ফুল তুলছিল, বাতাসে গন্ধ ছড়াচ্ছে শিউলি ফুলের। আদিব এসে পাশে দাঁড়ালো, তুই আবার ফুল তুলছিস? ফারদিনা মৃদু হাসলো, ফুলে মন ভালো হয়। সকাল থেকে সবাই এত কড়া কড়া কথা বলছে, একটু শান্তি দরকার। আদিব বলল, আমাদের এই বাড়িতে শান্তি নেই ফারদিনা, আছে শুধু হিসাব। ফারদিনা তাকালো ভাইয়ের দিকে, তারপর চুপচাপ ফুলের ঝুড়ি হাতে চলে গেল ভেতরে। বাড়ির পূবের বারান্দাগুলোতে তখন হালকা আলো জ্বলছে। দূরে পুকুরের জলে প্রতিফলিত হচ্ছে বাড়ির ছায়া। বাতাসে একটা মৃদু সুর ভেসে আসছে। পুকুর ঘাটে কেউ ভাটিয়ালি গাইছে, মাঝি নাও ছাইরা দে রে, সময় তো আর। রশিদ তালুকদার দোতলার জানালা থেকে নিচে তাকিয়ে রইলেন, তার মুখে এক ছায়াময় ভাব। তিনি জানেন তার রাজত্ব এখনো টিকে আছে, কিন্তু মানুষের মন থেকে তিনি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন। রাত নামছে, কুয়াশা নামছে বাড়ির ছাদে, আর সেই কুয়াশার ভেতর দিয়ে তালুকদার বাড়ি যেন এক রহস্যে ঢাকা। যেখানে রাজত্ব আছে, আছে ক্ষমতা, কিন্তু ভালোবাসা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ফারদিনা আয়নার সামনে বসে সাজ করছে। সে আজ পরেছে হালকা গোলাপি রঙের শাড়ি, পাড়ে সূক্ষ্ম সোনালি বর্ডার, যা চাঁদের আলোয় কোমলভাবে ঝলমল করছে। কাঁধে লেগেছে হালকা সাদা চাদর, যার ওপর সূক্ষ্ম ফুলের কাজ চোখে পড়ছে। হাতে সোনার ছোট্ট কড়া, কানের দুলো ছোট কিন্তু মাধুর্যে ভরা, পায়ে হালকা নিলাম,
আর চুল খোলা, প্রকৃতির বাতাসে নরমভাবে দুলছে। সেই পোশাকেই ফারদিনাকে মাঠের চাঁদের আলোয় আরো রহস্যময় ও সুন্দর দেখাচ্ছে। আলিমনগরের রাতটা আজ রূপালী। চাঁদ যেন গাছের ডালে বসে মাঠ জুড়ে দুধে ভেজা আলো ঢালছে। দূরের নদী নিস্তব্ধ, কেবল কোথাও কোথাও ব্যাঙের ডাক, আর তার মাঝখানে একটা অচেনা বাঁশির সুর। সেই সুরে এমন কিছু ছিল যা ফারদিনার বুকের গভীরে নাড়া দিল। জমিদার বাড়ির জানালায় দাঁড়িয়ে সে অনেকক্ষণ শুনে রইল। মনে হচ্ছিল বাঁশিটা যেন কারোর নাম ধরে বাজছে, তার নাম। কে বাজাচ্ছে, কোথা থেকে আসছে এই সুর? তার মনে অনেক প্রশ্ন জমল। সে জানে না, শুধু জানে এই সুর তাকে ডাকছে। চোখে এক চমক নিয়ে ফারদিনা আলতো করে দরজা খুলল। বাড়ির পেছনের দরজা। চাঁদের আলোয় পা টিপে টিপে নামলো সিঁড়ি বেয়ে। বাতাসে বেলি ফুলের গন্ধ, পাখিরা ঘুমিয়ে আছে, আকাশে তারার ঢল। বাড়ির চৌহদ্দি পেরিয়ে মাঠে এলো সে। দূরে দেখা গেল এক যুবক শিমুল গাছের নিচে বসে আছে, হাতে বাঁশি, মাথায় পাগড়ি, মুখে আলো পড়ছে না, শুধু চাঁদের আলোয় ভেসে উঠছে এক রহস্যময় ছায়া। ফারদিনা গিয়ে থেমে গেল। হৃদস্পন্দন যেন বাঁশির সুরের সাথে তাল মেলাচ্ছে। সে আস্তে বলল, কে তুমি? বাঁশিওয়ালা তখনও কিছু বলল না, শুধু বাঁশি ঠোঁটে তুলে আরেক দফা সুর তুলল। সেই সুরে ছিল এমন এক শান্তি, এমন এক ডাক যা ফারদিনাকে আকৃষ্ট করল। ফারদিনা করুণ কণ্ঠে জিজ্ঞেস করল, কে তুমি? যুবকটি বলল, আমি রাখাল।